প্রিয় বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নিবেন। আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। বেশ কয়েকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নতুন একটি ফসল নিয়ে কথা বলবো, যেটা নিয়ে ইতিপূর্বে আমি কোনো কথা বলিনি বা আলোচনা করিনি। আজকে আমি ভাবছিলাম যে আমাদের দেশের মানুষ মূলত আপনার সিরিয়াল ক্রপ অর্থাৎ ধান, গম এই জাতীয় শস্য, দানা শস্যকে প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, যে কারণে ভাত যদিও সবচেয়ে বেশি গ্রহণ করে থাকে, তবে গমের চাহিদাও আছে। অর্থাৎ আটা বা রুটি এবং এই যে গম থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের খাদ্য, সেটা রুটি জাতীয় যে কোনো কিছু, পাউরুটি, কেক, বিস্কিট, যে কোনো অনেক কিছুই পুরোটাই কিন্তু গমের উপর নির্ভরশীল। তবে বলে রাখা ভালো যে আমাদের দেশে যতটা গমের চাহিদা আছে, ঠিক তার পুরোটা কিন্তু আমরা উৎপাদন করতে পারি না। বেশিরভাগটাই আমরা বাইরের থেকে ইম্পোর্ট করে থাকি, অর্থাৎ আমদানি করে থাকি। তো গম চাষ হয় বাংলাদেশে, বেশ ভালোই পরিমাণ গম চাষ হয়, তবে প্রয়োজনের তুলনায় সেটা যথেষ্ট কম। গমের আবাদ দিন দিন যদি বাড়ে, আমরা যদি আমদানি নির্ভরতা কমাতে পারি, তাহলে সেটা আমাদের জন্য খুবই উপকারী হবে। তো আমরা জানি যে গম হচ্ছে একটি শীতকালীন ফসল, অর্থাৎ এটা রবি মৌসুমে চাষ হয়। কোন কোন সময়? মূলত এর বপন সময় আপনার নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। বিশেষ করে যদি আমরা সর্বোচ্চ ফলন পেতে চাই, তাহলে আমাদের গম বপন করতে হবে আপনার 15 থেকে 30 নভেম্বরের মধ্যে। এটা সর্বোত্তম সময়। আর ডিসেম্বরের পরে কোনোভাবেই গম না বপন করাই ভালো, কারণ এতে ব্লাস্টের ঝুঁকি থাকে। যদি আমরা ব্লাস্ট এড়াতে চাই, তাহলে আমাদের এই যে ডিসেম্বরের মধ্যেই আপনার এই যে গম বীজ বপন করাটাই সবচেয়ে বেশি ভালো। তো গম আমরা জানি যে হচ্ছে আপনার উর্বর মাটিতে সবচেয়ে বেশি ভালো হয়। উর্বর মাটি, এবং সেটা অবশ্যই সুনিষ্কাশিত হতে হবে, অর্থাৎ পানি জমে থাকে এমন জমিতে কিন্তু গম ভালো হবে না। উর্বর মাটি কিন্তু এটা হতে হবে দোআঁশ এবং বেলে দোআঁশ, এই দুই ধরনের। আপনার এই যে গমের উৎপাদনটা সবচেয়ে বেশি ভালো হয়। দেখেন, আমি ঠিক এই মুহূর্তে যে গমের ক্ষেতটাতে আছি, এখানে কিন্তু দানা গঠন পর্যায় চলছে। আমি একটু পরে আরেকটু কিছু আলোচনা করব আর কি সব বিষয়ে। তার আগে বলে নেই যে গমের চাষ কিন্তু দুইভাবে করা সম্ভব, অর্থাৎ বীজ বপনটা করা সম্ভব ছিটিয়ে অথবা লাইনে, সারি করে। তো যদি আমরা লাইনে অর্থাৎ সারিতে বীজ বপন করতে পারি, সেটা বেশ ভালো একটা পদ্ধতি, সুবিধা হয় অনেক কাজে। তো এই ক্ষেত্রে বীজ আমাদের প্রয়োজন হবে আপনার 4 থেকে 4.5 কেজি। আর যদি আমরা ছিটিয়ে বপন করি, তাহলে সেই ক্ষেত্রে বীজ একটু বেশি লাগবে, অর্থাৎ 4.5 থেকে 5 কেজি। আমি যেটা বললাম এটা 10 শতকের হিসাব, অর্থাৎ প্রতি 10 শতকে যদি আমরা সারিতে বুনি, তাহলে আমাদের 4 থেকে 4.5 কেজি বীজ প্রয়োজন হবে, এবং যদি ছিটিয়ে বুনি তাহলে 4.5 থেকে 5 কেজি বীজ প্রয়োজন হবে। তার আগে বলে রাখি যে বিভিন্ন গমের, যেমন আপনার উল্লেখযোগ্য কিছু জাতের কথা যদি বলি, তাহলে বাড়ি গম 19 আছে, 20 আছে, তারপর আপনার 32 আছে, এগুলো বেশ জনপ্রিয়। এবং সর্বশেষ এই যে 33 বাড়িগম 33, এটা কিন্তু ব্লাস্ট প্রতিরোধী জাত। এটা একই সাথে জিঙ্ক সমৃদ্ধ। এখনও দেখেন ফুল ফ্লাওয়ারিং চলছে এবং একই সাথে দানা গঠনও চলছে। এই যে ক্ষেত্রতে আছে এখানে, অর্থাৎ প্রায় বলা যায় যে মাঝামাঝি পর্যায়ে বা তার চেয়েও বেশি। আমি দু একটা ক্ষেতে দেখলাম যে পাকা শুরু হয়েছে। তো তারপরে এই যে মাঝামাঝি পর্যায় থেকে এই ভিডিওটা ধারণ করছি। তো আপনার এছাড়া বিভিন্ন প্রাইভেট কোম্পানি কিন্তু গমের বেশ ভালো ভালো জাত, যেমন এসিআই সিড, তারা এসিআই গম 1 এবং এসিআই গম 2 নামে খুব দুটো ভালো জাতের
গম নিয়ে আসছে, যেটা অলরেডি সম্ভবত মার্কেটিং শুরু হয়েছে আর কি, এবং এর রেজাল্টও বিভিন্ন ভালো, আমি যতদূর শুনেছি আর কি। বিভিন্ন আঞ্চলিক যে চাষাবাদের যে ফলাফল, সেখানে বেশ ভালো রেজাল্ট শো করেছে অলরেডি। তো বলে রাখি যে বাংলাদেশে মোটামুটি 15 থেকে 18 মণ বা কখনো কখনো তার চেয়ে একটু বেশি বিঘা প্রতি ফলন পেয়ে থাকেন আমাদের কৃষক বন্ধুরা। অর্থাৎ 15 থেকে 18 মণ প্রায়। আমি গত বছরও দেখছিলাম অনেকেই 16-17 মণ করে পেয়েছেন, কেউ কেউ 18 মণ করে পেয়েছেন। তো দাম খারাপ না, ভালোই ছিল। গত 2-3 বছর গমের দাম একেবারে খারাপ না, মোটামুটি ভালোই। চাষ করে মোটামুটি লাভবান হওয়ার মতো পর্যায়ে আছে। তো গম চাষের জন্য আর যে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আপনার এর যে সার প্রয়োগ, এটা আপনার এখানে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম এবং বোরন জাতীয় সার অর্থাৎ বোরিক অ্যাসিড, মূলত এইগুলোই ব্যবহার করে থাকেন মানুষজন। এছাড়া চাইলে অন্যান্য সার ব্যবহার করা যায়, সালফার ব্যবহার করা যায়, বা ম্যাগনেসিয়াম অন্যান্য যেগুলো আছে, এমনকি হালে যে পটাশিয়াম হিউমেট অর্থাৎ হিউমিক অ্যাসিডের ব্যবহারটা, এটা মাটির পিএইচকে ব্যালেন্স করার জন্য অবশ্যই দরকার, এবং এটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো মোটামুটি 2/3 ইউরিয়া, এর সাথে অন্যান্য যেসব সারগুলোর কথা বললাম অর্থাৎ টিএসপি, এমওপি, জিপসাম, বোরিক অ্যাসিড বা অন্যান্য যে পটাশিয়াম হিউমেট টিউমেট এই জাতীয়, বা সালফার টালফার, এগুলো মোটামুটি শেষ চাষের সময় ব্যবহার করা ভালো, এবং 17 থেকে 21 দিনের মধ্যে যে বাকি যে 1/3 ইউরিয়া থাকে সেটাও প্রয়োগ করলে মোটামুটি ভালো হয়। আর হচ্ছে আপনার সেচের বিষয়টা হচ্ছে, সেচটা বেশ মোটামুটি ক্রিটিক্যাল, অর্থাৎ বেশ গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন ধাপে ধাপে হিসাব করে গমের জমিতে সেচ প্রয়োগ করতে হয়। সাধারণত 5টা ধাপে সেচটা খুব গুরুত্বপূর্ণ, যদিও সেচটা নির্ভর করে সম্পূর্ণ আবহাওয়ার উপর এবং হচ্ছে আপনার মাটির অবস্থার উপরে, অর্থাৎ মাটিতে কতটুকু পানি ধরে রাখতে পারছে, বা আবহাওয়া কেমন, অতিরিক্ত শুকনো না মাঝে মাঝে 2-1 বার বৃষ্টি হয়েছে, অথবা তাপমাত্রা কম, তার উপরে। তারপরে 5টা চিহ্নিত ধাপ খুবই গুরুত্বপূর্ণ। যেমন চারা অবস্থায় আপনাকে সেচ একবার দিতেই হবে। যখন কুশি আসা শুরু হবে, অর্থাৎ পার্শ্বকুশি আসা শুরু হবে, তখন সেচটা গুরুত্বপূর্ণ। আবার যখন এই যে শীষ, অর্থাৎ মোচা বা শীষ, যেটা এটা যখন আসা শুরু হবে, ফুলে বের হওয়া শুরু হবে, ঠিক তখনই কিন্তু একটা সেচ খুবই গুরুত্বপূর্ণ। আবার যখন ফুল ফোটা শুরু হবে, ঠিক সেই সময় কিন্তু একটা সেচ দিতে হবে। মাটির অবস্থা ভেদে এটা গুরুত্বপূর্ণ। আর যখন দানা গঠন হবে, সে সময় তো অবশ্যই পানির কোনো ঘাটতি খেতে তৈরি হতে দেয়া যাবে না। তো মোটামুটি শেষ এই ছিল কথাবার্তা, যে 5টা ধাপে সেচ আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আর হচ্ছে বিশেষ করে আপনার 17 থেকে 21 দিনের মধ্যে এটা কিন্তু খুব ক্রিটিক্যাল পর্যায়ে। এই সময় সেচ আমাদেরকে অবশ্যই দিতেই হবে, যদি না বৃষ্টি বা অন্য কোনো ভাবে পানির আধিক্য থাকে আর কি মাটিতে, জমিতে, সেই ক্ষেত্রে বিবেচনা করা হয় এটা, যে 17 দিনের মধ্যে কুশি সময়, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিকঠাক মতো যদি জমিতে রস না থাকে, তাহলে গঠন হয় না। অনেক জায়গায় দেখা যায় যে চারা অবস্থায় মই দিয়ে থাকেন, চারা যাতে গোড়া নিয়ে যায়, কুশির সংখ্যা বাড়ে। কিছু কিছু প্র্যাকটিস না করলেও চলে, সমস্যা হয়। স্প্রে মাঝে মধ্যে খারাপ হয়, সেই ক্ষেত্রে ব্লাস্ট কিছু প্রতিরোধ করার জন্য, যাতে না আসে, সেজন্য কিছু কিছু বাজারে অ্যাভেলেবল আছে, ক্ষেত্রে সেগুলো আমরা করে থাকি। পোকামাকড় আক্রমণ কিছুটা কম, তারপরও প্রয়োজন হলে অবশ্যই দেয়া লাগে। আর ছত্রাকনাশক মাঝে মাঝে ব্যবহার করলে কি হয়, রোগ প্রতিরোধটা, গাছের স্বাস্থ্য ভালো থাকে, দানার মানটা ভালো হয়, এবং দানার আকারও বেশ ভালো হয়। তো সুষম সার ব্যবহার আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। দেখেন এখানে কিন্তু খুব বেশি একটু উঁচু জমিতে চাষ হয়, তো আপনার খুব বেশি এরকম বেশি অতিরিক্ত রস রাখার কোনো সুযোগ নেই এখানে। এই যে আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে মাটি কিন্তু খানিকটা শুকনা, অর্থাৎ মাটিতে নিচের দিকে একটু রস থাকবে, কিন্তু উপরের দিকে মাটি কিছুটা শুকনো থাকবে। ধানের জমিতে যেমন আমরা করে থাকি, যে কিছুটা
রস মাঝে, মাঝে রস রাখতে হয়। আবার AWD অর্থাৎ অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতিতে যদি আমরা পানি ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারি তাহলে সেক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট হয়। কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই। অনেকটা শুকনো, শুকনো রাখলেই মোটামুটি ভালো। তবে অবশ্যই রুট জোনে পানির উপস্থিতিটা নিশ্চিত করতে হবে। যাতে গাছ তার যে বিভিন্ন পর্যায় পার করে সেসব পর্যায়গুলোতে যাতে কোনোভাবে আ শিকড়ে পানির কোনো অভাব বোধ না করে এবং গাছের উপরের অংশে সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে কোনো অভাব বোধ না করে। তো মোট এই ছিল গম চাষ সম্পর্কে। আমাদের দেশে অনেক জায়গায় এখন কিন্তু গমের প্রায় মাঝামাঝি পর্যায়ে চলছে। কেউ, কেউ আর কিছুদিন পরেই ১৫-২০ দিনের মধ্যে হয়তো কেউ, কেউ যারা অনেক আগামে রোপণ করেছেন তারা হয়তো গম কাটতে পারবেন। কারো, কারো আরেকটু বেশি দেরি হবে। তবে হচ্ছে আপনার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপনারা যারা স্প্রে এর আগে দিয়েছেন আরকি ফুল ফল মানে চলাকালে ডিস্টার্ব করার তেমন কোনো মানেই হয় না। তাতে বরং ফলন কিছুটা কমে যেতে পারে। যদি দেওয়ার প্রয়োজন হয় সেটা আগেই করলে হয়। গঠনের পরেও একটু ভালো ছত্রাক ব্যবহার করলে দানাটা মোটামুটি ভালো পরিপুষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ফলনটাও একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি এই ছিল গম সম্পর্কের আজকের কথাবার্তা। যদি ভিডিওর কোনো তথ্য আপনাদের কোনো কাজে লাগে তাহলে অ্যা উম সেক্ষেত্রে সেটাই অ্যা এই ভিডিওটির সার্থকতা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।